সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? দীর্ঘ পাঠ বিরতি, লকডাউন, কোভিড-19 আক্রমণ সবকিছু মিলে তোমরা দীর্ঘদিন লেখাপড়ার সঙ্গে যুক্ত নেই। তা আমি কালদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলা দ্বিতীয় পত্র নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাক্য প্রকরণ। তোমাদের বাক্য প্রকরণ পঞ্চম অধ্যায়ের বাক্য প্রকরণ সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্রে শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্ন করা হয়ে থাকে। 30টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকে। বহু নির্বাচনী 30টি বহু নির্বাচনী, সমগ্র বই থেকে 30টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 30টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে গেলে প্রত্যেক অধ্যায় থেকে কিছু না কিছু প্রশ্ন তোমাদের থাকে। বাক্য প্রকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রত্যেক বৎসরই কিছু না কিছু প্রশ্ন থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম রেডি করো। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দিব এবং কিছু আলোচনা করব আমাদের একটা ক্লাসে যতটুকু সময় থাকে। তাহলে প্রথম প্রশ্ন, বাক্য কি? আমি যে কথা বলছি, আমি ভাত খাই, এটা একটি বাক্য। কিন্তু যদি আমি বলতাম খাই আমি ভাত, সঠিক বাক্য হলো। এ বাক্যে পদগুলোকে সুন্দরভাবে সাজানো হইল। অথবা যদি বলতাম আমি ভাত, এটাও কিন্তু সঠিক বাক্য হলো। তাহলে বাক্য কাকে বলে? একটা বাক্য হতে গেলে অবশ্যই বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেতে হবে এবং পদগুলোকে সুন্দরভাবে সাজানো থাকতে হবে। তাহলে সুবিন্যস্ত পদ সমষ্টি, সুবিন্যস্ত পদ থাকতে হবে। পদ সমষ্টি, সুবিন্যস্ত পদ সমষ্টি বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশ পাবে। সম্পূর্ণ মনোভাব প্রকাশ করবে। তোমাদের বইতে ঠিক এভাবে নাই, আমি বোঝানোর জন্য বলছি। বইতে দেখবা পঞ্চম অধ্যায়ে প্রথমেই আছে, যেটা থেকে বহু নির্বাচনী প্রশ্ন হয়, যে সুবিন্যস্ত পদ সমষ্টি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকেই বাক্য বলে। যখন বহু নির্বাচনী প্রশ্ন করা হবে, পুরো সেন্টেন্সটা তুলে না দিয়ে হয়তো কিছু কিছু শব্দ নিয়ে এরকম দেয়া হতে পারে যে সুবিন্যস্ত পদ সমষ্টি বক্তার সুবিন্যস্ত কথাটা হচ্ছে আমি খাই ভাত। এটা সুন্দরভাবে সাজানো নয়। যদি আমি ভাত খাই বলি তাহলে সুবিন্যস্ত। তাহলে সুবিন্যস্ত পদ সমষ্টি বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করবে, তখনই বাক্য হবে। তখনই বাক্য হবে। যতক্ষণ পর্যন্ত সুবিন্যস্ত পদ সমষ্টি বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত বাক্য হবে না। শিক্ষার্থীরা বোঝা গেছে? তোমরা নোট করে নিতে পারো। সংক্ষেপে লিখবা, সুবিন্যস্ত পদ সমষ্টি বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করলে তখনই বাক্য হবে। এখন এই যে বললাম যে আমি খাই ভাত, এটা বাক্য হয়নি। আমি ভাত, এটাও বাক্য হয়নি। বর্ষার তাপে, এটাও বাক্য হয়। বর্ষার পানিতে হতে পারে বা জলে, বর্ষার তাপে হবে। তাহলে বর্ষার তাপে বললেও একটা গুণ নষ্ট হচ্ছে। আবার আমি ভাত বললেও
বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় না। আবার যদি বলা হয় আমি খাই ভাত, তাহলেও সুন্দরভাবে সাজানো হলো না। তাহলে সুবিন্যস্ত পদ সমষ্টি বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করলে তখন বাক্য হবে। এরপরে প্রাসঙ্গিকভাবেই দ্বিতীয় যে প্রশ্নটি আসে যে স্যার তাহলে একটা বাক্য হতে গেলে তার কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? যেমন শীতকালের বৈশিষ্ট্য ঠান্ডা, কুয়াশা, নতুন ধান, নবান্ন উৎসব, তাই না? গ্রীষ্মে নানাবিধ ফল, বর্ষায় কদম, কেয়া, কত রকম, বসন্তে কোকিলের গান, শিমুল পলাশের লাল লাল রং, এইরকম প্রত্যেকের কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে বাক্যেরও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। বাক্যের বৈশিষ্ট্য কি? যে সার্থক বাক্য হতে গেলে তার কয়টি গুণ থাকা দরকার, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এখনই লিখে নিতে পারো, যারা তোমরা যেখানে যে অবস্থায় আছো তারা যদি লিখে নিতে চাও। বাক্য প্রকরণে যদি একটা প্রশ্ন বোর্ড থেকে সেট করা হয়, সর্বপ্রথম কিন্তু যারা বোর্ডের প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িত, আমি যদিও এই কাজটির সঙ্গে জড়িত না, আমি তোমাদের উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে জড়িত, তোমরা কিন্তু মাথায় রাখবে বাক্য প্রকরণে প্রথম প্রশ্নটাই হচ্ছে যে একটা সার্থক বাক্যে কয়টি গুণ থাকা চাই। আবার শুনে নাও, একটি সার্থক বাক্যে কয়টি গুণ থাকা চাই, মানে কি কি গুণ থাকলে তাকে একটা সার্থক বাক্য বলা যাবে। তাহলে এর উত্তর হবে 3টি। শিক্ষার্থীরা ভালো করে দেখো, 3টি। তাহলে একটি সার্থক বাক্যে কয়টি বৈশিষ্ট্য থাকা চাই? আচ্ছা, তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। একটি সার্থক বাক্যে 3টি গুণ থাকা চাই। তোমাদের বোর্ড যে বই, এই বইটাই কিন্তু ব্যাকরণের 30 নম্বরের জন্য যথেষ্ট। একটা সার্থক বাক্যের 3টি গুণ থাকা চাই, ওইটা বললাম। তাহলে 3টে গুণ কি কি? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, দুতে আসক্তি, আসক্তি, যোগ্য। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই 3টে গুণ থাকা চাই। আকাঙ্ক্ষা কি? বক্তার মনোভাবটাকে সুন্দরভাবে প্রকাশিত হতে হবে এবং শোনার ইচ্ছা যত। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে বক্তার কথাকে শোনার যে ইচ্ছা, এই ইচ্ছা যতক্ষণ থাকবে ততক্ষণই আকাঙ্ক্ষা থাকবে। বক্তার কথাকে যতক্ষণ পর্যন্ত শোনার ইচ্ছা পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আকাঙ্ক্ষা থাকবে। যেমন আমি ভাত খেয়ে বললে কিন্তু আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। আমি ভাত খেয়ে বই পড়ব, স্কুলে যাব, না ঘুমাতে যাব, না খেলতে যাব, পরিপূর্ণ হচ্ছে না। যদি বলা হয় আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, তাহলে এর কোন গুণটি নষ্ট হলো? আকাঙ্ক্ষা গুণটি নষ্ট হলো। এর গুণটা নষ্ট হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা গুণটি নষ্ট হলো। মানে এরপরে আরো কিছু শোনার ইচ্ছা থাকে। তাহলে আকাঙ্ক্ষা কাকে বলে? এক পদের পরে আরেকটি শোনার যে ইচ্ছা, এই ইচ্ছাটাকে আকাঙ্ক্ষা বলে। বইতেই পাবা তোমরা। এরপরে আসক্তিটা কি? আসক্তি না, কিন্তু আসক্তি, তয় রস্যি। আসক্তিটা হচ্ছে সুন্দরভাবে সাজানো। ওই যে বললাম আমি খেয়ে ভাত,
কোন গুণটা নষ্ট হলো? আসক্তি গুণটা। এখানে পদগুলোকে সুন্দরভাবে সাজানো হয়নি। মনোভাব প্রকাশের জন্য একটা বাক্যের পদগুলো এমনভাবে সাজাতে হবে যেন আসক্তি বাধাগ্রস্ত না হয়। আমি ভাত খেয়ে স্কুলে যাব। এখানে কিন্তু আকাঙ্ক্ষাও ঠিক আছে, আসক্তিও ঠিক আছে, যোগ্যতাও ঠিক আছে। তাহলে এক পদের পরে আরেক পদ শোনার ইচ্ছাটাকে আকাঙ্ক্ষা বলে। যতক্ষণ পর্যন্ত পদগুলো পরিপূর্ণ না হবে ততক্ষণ কিন্তু বক্তার মনে শোনার ইচ্ছা থেকেই যায়। ওই শোনার ইচ্ছা থেকে গেলেই সেই বাক্যের আকাঙ্ক্ষা গুণটি নষ্ট হবে। দ্বিতীয় হচ্ছে আসক্তি গুণটা হচ্ছে কি? আসক্তি গুণ হচ্ছে পদগুলোকে সুন্দরভাবে সাজানো। আমি ভাত যাব স্কুলে, ভাত যাব স্কুলে। এই বাক্যে দেখো আসক্তি গুণটি নষ্ট হয়েছে। এই বাক্যে আসক্তি নষ্ট হয়েছে। বাক্যে পদগুলোকে সুন্দরভাবে সাজানো হয় না। কারণ বাক্য গঠনের সূত্র অনুযায়ী প্রথমে উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু তারপরে সমাপিকা ক্রিয়াপদ বা অন্যান্য ক্রিয়াপদগুলো পরে যেত। প্রথমে আমি ঠিক আছে, আমি, তারপরে থাকবে কর্ম। কর্ম কোনটা? ভাত। আমি ভাত খেয়ে স্কুলে যাব, অর্থাৎ পূর্ণ মনের ভাব প্রকাশ করে যে সমাপিকা ক্রিয়া, এ সবসময় কিন্তু বাক্যের শেষে থাকে। আচ্ছা, তোমাদের সমাপিকা অসমাপিকা চ্যাপ্টারে অন্য আরেকদিন আলোচনা হবে। আজকে আমরা আলোচনা করছি আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আসক্তি গুণটা নষ্ট হয়ে গেছে কারণ বাক্যের পদগুলো ঠিক যেখানে যে পদ অবস্থান করবে সেটা যদি অবস্থান না করে সেক্ষেত্রে আসক্তি গুণটি নষ্ট হয়। এই বাক্যটাকেই যদি আসক্তি সঠিক রেখে করা হয় তাহলে হবে আমি ভাত খেয়ে স্কুলে যাব। আমি ভাত খেয়ে স্কুলে যাব। এইটাই আসক্তি গুণটা ঠিক আছে। প্রথমে কর্তা, উদ্দেশ্য, কর্ম, অসমাপিকা ক্রিয়া, তারপরে স্কুলে কোথায় প্রশ্নের উত্তর দেবো, কোথায় যাবো, স্কুলে যাবো, একেবারে শেষে সমাপিকা ক্রিয়া যাবো। তাহলে এই বাক্যের আসক্তি গুণটা সঠিক আছে। তৃতীয় যে বৈশিষ্ট্য সে হচ্ছে যোগ্যতা। যোগ্যতা হচ্ছে অর্থগত আর ভাবের সঙ্গে যে মিল বন্ধন। তোমাদের বোর্ড বইতে লেখা আছে অন্তর্গত। অন্তর্গত কথাটা হবে অর্থগত। অর্থগত আর ভাবগত মিল বন্ধন। বর্ষার তাপে ফসল ডুবে গেল। শিক্ষার্থী বন্ধুরা, ফসল ডুবে যায় পানিতে বা জলে। এখন যদি কোনো ব্যক্তি বলে বসেন মনের ভুলে যে বর্ষার তাপে ফসল ডুবে যায়, সেক্ষেত্রে আকাঙ্ক্ষাও নষ্ট হচ্ছে না, আসক্তিও নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে যোগ্যতা। বর্ষার তাপে কখনো ফসল ডুবে যায় হচ্ছে বর্ষার পানিতে। তাহলে যদি বলা হয় বর্ষার তাপে ফসল ডুবে গেল, সেক্ষেত্রে কোন গুণটি নষ্ট হলো? যোগ্যতা নষ্ট হলো। এই হচ্ছে তিনটি বৈশিষ্ট্য। এখন শব্দের যোগ্যতার সঙ্গেও কিন্তু কয়েকটি বৈশিষ্ট্য জড়িত থাকে। সে প্রসঙ্গ আগে আমরা যেটুকু আলোচনা করলাম, এই আলোচনার আলোকে তোমরা কয়েকটি খাতা কলম রেডি করে রাখো। এখনই কয়েকটি আমি বহু নির্বাচনী প্রশ্ন দিব, সেই প্রশ্নগুলো লিখে নাও।
কয় মিনিট হয়েছে খেয়াল করো? হ্যাঁ? ও, 15 তাহলে তোমরা 5টি বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে লিখে নাও। বহু নির্বাচনী প্রশ্ন একটি সার্থক বাক্যে কয়টি গুণ থাকা চাই? পাঁচ, 3, 4, 7। তোমরা এইভাবে 4টে করে প্রশ্ন দুইতে লেখো। অর্থগত ও ভাবগত মেলবন্ধনকে কি বলে? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, ত্রুটি নয়। নম্বরে লেখো কোনটিতে যোগ্যতা হানি ঘটেছে? যোগ্যতার হানি ঘটেছে। যে বাসায় খাবো ভাত, যে বাসায় খাবো ভাত। দেখো রোদে পানিতে ফসল নষ্ট। যে বাসায় খাবো আমি যাই পারি। ঘন ব্যাপারটা তোমাদের ডাইন পাশে দিচ্ছে। সে দিলে সকালে
অপশন কোনটিতে যোগ্যতার হানি ঘটেছে? যে বাসায় খাবো ভাত, রোদের পানিতে ফসল নষ্ট, আমি যাই বাড়ি, সে গেলে যাব কি আমি সকালে? আচ্ছা, সমষ্টি বক্তা মনোভাব সম্পূর্ণ প্রকাশ করলে তাকে কি বলা হয়? কি বলা হয়? বর্ণ শব্দ বা সমস্ত পদ সমষ্টি বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করলে তাকে কি বলা হয়? পদ, বর্ণ, শব্দ, বাক্য। পাঁচ নম্বরে দেখো, আজ হবে বিতরণী পুরস্কার আমাদের স্কুলে। আজ হবে বিতরণী পুরস্কার আমাদের স্কুলে। কোন গুণটি নষ্ট হয়েছে? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, শব্দ। তাহলে যেটুকু আমাদের আলোচনা সেখান থেকে আমরা 5টা প্রশ্ন তোমাদের বোর্ড বইয়ের আলোকেই করে দেখানো হলো। ঠিক এইভাবে তোমরা নিজেরাও বোর্ড বই পড়ে নিয়ে নিজেরাই কিন্তু এরকম প্রশ্ন তৈরি করতে হবে। যেমন আজ হবে বিতরণী পুরস্কার আমাদের স্কুলে, কোন গুণটি নষ্ট হয়েছে? তোমাদের যাদের কাছে বই আছে অথবা যারা ক্লাসে আলোচনা লক্ষ্য করেছ তারা অবশ্যই বুঝতে পারছো
যে এখানে আকাঙ্ক্ষাও নষ্ট হয় নাই, এখানে যোগ্যতাও নষ্ট হয় নাই, এখানে আসক্তি গুণটাও নষ্ট হয়েছে। কারণ এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়নি। সুন্দরভাবে সাজালে হতো আজ আমাদের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। অনুষ্ঠান কথাটা দেওয়া হয় নাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার আসক্তি গুণটি নষ্ট হয়েছে। অনুষ্ঠান না থাকলেও পুরস্কার বিতরণী হবে, অনুষ্ঠান না থাকলেও তোমার অর্থটা আসবে। সেক্ষেত্রে গুণ নষ্ট হয়েছে, আসক্তি গুণটি নষ্ট হয়েছে। আর অর্থগত ভাবগত মিল বন্ধন যদি নষ্ট হয়, সেক্ষেত্রে যোগ্যতা নষ্ট হবে, আর এক পদের পরে আরেক পদ শোনার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাই হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এর সঙ্গে আরেকটু প্রশ্ন আসে যে যোগ্যতা হচ্ছে অর্থের সাথে ভাবগত যে মিল বন্ধন, এই অর্থগত ভাবগত মিল বন্ধনকে যোগ্যতা বলে। এবং যোগ্যতার সঙ্গেও কিন্তু কয়েকটি বৈশিষ্ট্য, যেমন বাক্যের 3টি বৈশিষ্ট্য, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই যোগ্যতার সঙ্গেও কিন্তু আরো কয়েকটি বৈশিষ্ট্য জড়িত আছে। যোগ্যতার সঙ্গে সাধারণত 6টি বৈশিষ্ট্য জড়িত থাকে। যোগ্যতার সঙ্গে বৈশিষ্ট্য কয়টি জড়িত, এখান থেকেও একটা ভালো বহু নির্বাচনী প্রশ্ন হয় যে যোগ্যতার সঙ্গে কয়টি প্রসঙ্গ জড়িত থাকে। তার ভিতর প্রথমটাই হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। যেমন কোনো কোনো শব্দ আছে তার প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ হচ্ছে একরকম। প্রকৃতি প্রত্যয় তোমরা ক্লাস 9-এ পড়ছো, ক্লাস 8-এ পড়ছো, ক্লাস 10-এও পড়ছো। প্রকৃতি আর প্রত্যয় কেমন? প্রকৃতি প্রত্যয় যেমন বার্ষিক পরীক্ষা দিয়া, বর্ষ হচ্ছে প্রকৃতি, আর ইক অথবা ইসনিক যেটাই বলি না কেন, এটা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রকৃতি আর প্রত্যয়ের অর্থের সঙ্গে মিল করে যদি কোনো শব্দ অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়জাত অর্থ। এবং যোগ্যতার দিক বিবেচনা করতে গেলে আমাদের রীতিসিদ্ধ অর্থের প্রতি লক্ষ্য রেখে কিন্তু কতগুলো শব্দ ব্যবহার করা যায়। যেমন আমরা দরখাস্ত লিখতে বাংলা দ্বিতীয় পত্রেই যেমন লিখি যে অতএব মহোদয়ের নিকট সবিনয় প্রার্থনা আমার আবেদনটি সহানুভূতির সাথে বিবেচনা করে বাধিত করতে মর্জি হয়। এই বাধিত কথাটির রীতিসিদ্ধ অর্থ কৃতজ্ঞ। বাধিত কথাটির রীতিসিদ্ধ অর্থ হচ্ছে কৃতজ্ঞ, আর প্রকৃতি প্রত্যয়গত অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত। তাহলে দেখো, শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ একরকম, আবার রীতিসিদ্ধ অর্থ আরেক রকম। যোগ্যতার ক্ষেত্রেও কিন্তু 6টা বৈশিষ্ট্য আছে, যে একটা শব্দ রীতিসিদ্ধ প্রয়োগেও ব্যবহৃত হতে পারে। একটা শব্দ রীতিসিদ্ধ প্রয়োগের ক্ষেত্রে যে অর্থ প্রকাশ পাবে, ওই শব্দটা প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ পাবে। ঠিক আছে? এক্ষেত্রে বহু নির্বাচনীতে কিন্তু ঠিক যেভাবে প্রশ্ন হতে পারে সেটাই জানা দরকার। তোমাকে তো বিশ্লেষণ করতে বলা হবে না, তুমি কয়েকটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর প্রদান করবা পরীক্ষা করে। সেক্ষেত্রে অর্থ হচ্ছে বাধিত শব্দের রীতিসিদ্ধ অর্থবাচকতা প্রকাশ পেয়েছে কোনটিতে? বাধিত শব্দের রীতিসিদ্ধ অর্থবাচকতা প্রকাশ পেয়েছে কোনটিতে? গতে কৃতজ্ঞ, গতে অকৃতজ্ঞ, গতে বাধাপ্রাপ্ত, গতে কোনটি নয়, এইরকম। তাহলে বাধিত শব্দের রীতিসিদ্ধ অর্থবাচকতায় আসছে কৃতজ্ঞ, আর প্রকৃতি প্রত্যয়জাত অর্থে যদি তাকে ব্যবহার করা হয় তাহলে বাধা প্রাপ্ত। তাহলে শব্দের যোগ্যতার সঙ্গে যে কয়েকটি বিষয়, 6টি বিষয় জড়িত,
এই শব্দের যোগ্যতার সঙ্গে যে 6টি বিষয় জড়িত তার ভিতরে প্রথম হচ্ছে রীতি সিদ্ধ অর্থবাচক। রীতি সিদ্ধ অর্থবাচক একই শব্দ যদি প্রকৃতি প্রত্যয়গত অর্থে একরকম অর্থ প্রকাশ পাবে, আবার রীতিসিদ্ধ অর্থ মানে রীতি মানে নিয়ম, নিয়মের ভিতর থেকে বাধিত শব্দের বাধিত। আমার আবেদনটি সহানুভূতির সাথে বিবেচনা করে বাধিত করতে মর্জি। এই যে বাধিত করতে মর্জি হয়, এই বাধিত অর্থ কৃতজ্ঞ। বাধিত অর্থ কৃতজ্ঞ, এটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচক। রীতি সিদ্ধ অর্থবাচক অর্থবাচক। আবার এই বাধিত শব্দ বাধা প্রাপ্তি অর্থে যখন ব্যবহৃত হবে, বাধা প্রাপ্তি, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় দলের শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থ ব্যবহৃত হতে পারে এবং প্রকৃতি প্রত্যয়গত অর্থকে পরিত্যাগ করে রীতিসিদ্ধ অর্থেও ব্যবহৃত হতে পারে। দেখো তাহলে 6টি বৈশিষ্ট্য তোমাদের একজ্ঞানী হয়ে যাচ্ছে। আর একটা বৈশিষ্ট্য দিয়ে আজকে শেষ করে দেব, তারপরে আমাদের পূর্বের আলোচনা কতদূর কি মনে আছে। তোমাদের যোগ্যতার যে 6টি বৈশিষ্ট্য তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। এই রীতিসিদ্ধ অর্থবাচকতা তোমাদের প্রয়োজন হবে সমাপিকা অসমাপিকা ক্রিয়ায়। এখান থেকে বেশ কয়েকবারই দেখা গেছে অবশ্যই একটা প্রশ্ন আসে। বাক্য প্রকরণের থেকে যদি তোমাদের এই চ্যাপ্টারের থেকে রীতিসিদ্ধের কোনো অর্থ নাও আসে, তারপরও সমাপিকা অসমাপিকা ক্রিয়ার যেখানে প্রয়োগ আছে ওইখান থেকে রীতিসিদ্ধ অর্থবাচকতার একটা বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই বোর্ডের প্রশ্নগুলো একটু খতিয়ে দেখবা, সেখানে অবশ্যই একটা প্রশ্ন আছে অবশ্যই। এরপরে দ্বিতীয় হচ্ছে দুর্বোধ্যতা। একটা বাক্যে অনেক সময় আমরা অপ্রচলিত শব্দ ব্যবহার করি। অপ্রচলিত শব্দ ব্যবহার করলে তার অর্থ অনেক সময় শিক্ষার্থীদের বা সাধারণ মানুষের বোঝা খুব কষ্টকর হয়ে পড়ে। যেমন দুর্বোধ্যতা, এই দু হচ্ছে রস্যকার। সমাস শব্দ যেগুলো সেখানে কিন্তু দীর্ঘকার হবে না। নত্য সত্য বিধানে তোমরা জানো দুর্বোধ্যতা, যার অর্থ বোঝা কঠিন। দুর্বোধ্যতা অপ্রচলিত, অপ্রচলিত শব্দ ব্যবহার করলে, অপ্রচলিত শব্দ ব্যবহার করলে যোগ্যতা বিনষ্ট হয়। যোগ্যতা বিনষ্ট হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা বাক্যের কখন যোগ্যতা নষ্ট হয়? অপ্রচলিত শব্দ ব্যবহার করো। তোমরা হাইলাইট করো অপ্রচলিত আর যোগ্যতা।
অপ্রচলিত শব্দ কেমন তাই একটু দেখো। তুমি এ ব্যাপারে আমার সাথে প্রপঞ্চ করেছে, ব্যাপারে আমার সাথে প্রপঞ্চ করেছে। এই প্রপঞ্চ এইটাই হচ্ছে অপ্রচলিত শব্দ। অপ্রচলিত শব্দ। একটা বাক্যের ভিতর যদি অপ্রচলিত শব্দ ব্যবহৃত হয় সেক্ষেত্রে বাক্যের অর্থটা দুর্বোধ্য হয়ে ওঠে এবং তখন বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। তাহলে বাক্যের যোগ্যতার সঙ্গে যে 6টি বিষয় জড়িত তার ভিতর প্রথমেই আসে যে রীতিসিদ্ধ অর্থবাচকতা, আর দ্বিতীয় হচ্ছে দুর্বোধ্যতা। যখন আমি কোনো কিছু লিখবো, তাই রচনা লিখি, আবেদনপত্র লিখি, ভাব সম্প্রসারণ লিখি, সেক্ষেত্রে দেখতে হবে আমি অপ্রচলিত শব্দ ব্যবহার না। যে শব্দটা প্রচলিত আছে সেটা তৎসম হতে পারে, অর্ধতৎসম হতে পারে, তদ্ভব হতে পারে, দেশি হতে পারে, অনেক সময় বিদেশি শব্দও ব্যবহার করা হয়। যেমন চেয়ার, টেবিল বিদেশি শব্দ, কিন্তু এগুলোর অর্থ আমাদের একেবারে মজ্জাগত হয়ে গেছে। এ সকল ক্ষেত্রে বিদেশি শব্দ ব্যবহার করাই যুক্তিসঙ্গত। তো যে ক্ষেত্রে যে শব্দগুলো প্রচলিত সেগুলো তৎসময় হোক আর বিদেশি হোক, প্রচলিত শব্দগুলো ব্যবহার করলে সেক্ষেত্রে যোগ্যতাহানির প্রশ্ন আসে না। কিন্তু অপ্রচলিত শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে যোগ্যতার হানি ঘটে থাকে। তুমি এ ব্যাপারে আমার সাথে প্রপঞ্চ করেছ, এখানে প্রপঞ্চর মানে কি ঠকানো, প্রতারণা। এই প্রপঞ্চ ব্যবহার না করে যদি করা হতো তুমি আমার সাথে প্রতারণা করেছে, তাহলে সবাই কিন্তু তার অর্থ সঠিকভাবে বুঝতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, আমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটি তোমাদের কেমন লাগলো? তোমাদের ল্যাপটপে বা তোমাদের মোবাইলে লাইক অপশানে গিয়ে তোমরা জানাতে পারবে। আমার ইমেইল এবং মোবাইল নাম্বার দুটোই তোমাদের দিচ্ছি। আমার নাম রতন দেবনাথ, আমার স্কুল কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, লিখে নাও। মোবাইল দেখো 09118611765। ইমেইল gmail.com। মোবাইল 01918611765। ইমেইল rotonkdf@gmail.com। তাহলে তোমাদের
পরবর্তী ক্লাসে আমরা বাক্যের যোগ্যতার যে আর কয়েকটি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের কাজ হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো ভালো করে বাসায় বাড়িতে পড়বা। উদ্দেশ্য বিধেয় এর পরে আছে, তাহলে উদ্দেশ্য বিধেয় বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ যোগ্যতার চারটি বৈশিষ্ট্য, যোগ্যতার চারটি বৈশিষ্ট্য উদ্দেশ্য ও বিধেয়। আর যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দিয়েছি ওইগুলোর উত্তর করে নিয়ে আসবে, তাহলে তোমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্রের নবম দশম শ্রেণীর বাক্য প্রকরণ চ্যাপ্টারের কাজ এখানেই শেষ করছি। সকলকে সুন্দরভাবে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করার জন্য আবারও সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপনের আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।